নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্গত একটি গল্প নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম। যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও। তো সেখানে আমি তার সম্পর্কে বলেছিলাম। তো আজ আমি তার সম্পর্কে কিছু বলছি না, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পড়ে নিতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্গত যে গল্পটা নিয়ে আজকে আলোচনা করব সেটা শুধুমাত্র একটা গল্প নয়, সেটা সত্যি সমাজের একটা বাস্তব চিত্র। কবি সমাজের এই বাস্তব চিত্রটা, অর্থাৎ আমাদের সাথে এরকম হয়ে থাকে বা হয়, সেরকমই একটা চিত্র তিনি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত মৃত গল্পটা নিয়ে আলোচনা করব। আশা করি অনেকেই পড়েছো গল্পটা, যারা পড়োনি তারা অবশ্যই পড়ে নিও এবং হয়তো আমার ভিডিওর মাধ্যমে তারা কিছুটা হলেও গল্পটা সম্পর্কে জানতে পারবে। গল্পটা কাদম্বিনীকে দেখানো হয়েছে। কাদম্বিনী বিধবা, তার পিতৃকুল মাতৃকুলে কেউ কোথাও নেই। শ্বশুরকুলে সারদা শঙ্কর বাবু অর্থাৎ ভাসুর সারদা শঙ্কর বাবু সংসারেই সে থাকে। সারদা শঙ্কর বাবুর একমাত্র পুত্র তার চোখের মণি, অর্থাৎ সারদা শঙ্কর বাবুর ওই পুত্রই একমাত্র কাদম্বিনীকে এই সংসারে হয়তো সব থেকে বেশি ভালোবাসে এবং কাদম্বিনীও হয়তো সেই পুত্রের জন্যই সংসারে বেঁচে আছে। তার হয়তো আর চাওয়া পাওয়া বা আর কিছু নেই, ওই পুত্রই তার সব। এইভাবেই হঠাৎ করে দেখানো হয় একদিন কাদম্বিনী অচৈতন্য হয়ে পড়ে এবং সারদা শঙ্কর বাবু এবং তার পরিবারের প্রত্যেকেই মনে করেন যে কাদম্বিনী হয়তো মারা গেছেন এবং তার শবদেহটাকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং লোক পাঠিয়ে সারদা শঙ্কর বাবু তার শবদেহটাকে শ্মশানে নিয়ে যান। সেখানে গিয়ে হঠাৎ করে চিতাতে কাদম্বিনীর জ্ঞান ফিরে আসে। তখন সে কোথাও কাউকে দেখতে না পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে যারা তাকে পোড়াতে এসেছিল তারা ভৌতিক বিষয় বা কিছু ভেবে সে বিষয়টাকে চেপে যায় এবং বাড়িতে এসে সারদা শঙ্করবাবুকে বলেন যে কাদম্বিনীকে তারা পুড়িয়ে দিয়েছে। অন্যদিকে দেখানো হয় কাদম্বিনী ঘুরতে ঘুরতে তার এক বন্ধুর বাড়িতে গেছে। এইভাবে কদিন যাওয়ার পর কাদম্বিনী আর কোথাও আশ্রয় না পেয়ে বুঝতে পারলো হয়তো সেই সারদা শঙ্করবাবুর বাড়ি তার আসল জায়গা, সেখানে তাকে ফিরে যেতে হবে। কিন্তু সে একবার ভেবেছিল যে সেখানে হয়তো কেউ তাকে মেনে নাও নিতে পারে, কিন্তু তাও তার কোথাও কেউ ছিল না বলে হয়তো দেখলে একবার সে যাক ওখানে। তো সে সারদা শঙ্করবাবুর বাড়ি কাদম্বিনী চলে যায়। অন্যদিকে দেখানো হয় কাদম্বিনী সেখানে যাওয়ায় সারদা শঙ্করবাবু সে পুত্রটি কাদম্বিনীকে একমাত্র চিনতে পারে এবং কাকিমা বলে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। অন্যদিকে সারদা শঙ্করবাবু এবং তার পরিবারের প্রত্যেকেই কাদম্বিনীকে ভূত ভাবে, অর্থাৎ ভাবে যে কাদম্বিনী মরে গিয়ে তার আত্মাটা এখানে এসছে। কিন্তু কাদম্বিনী অনেকবার বোঝানোর চেষ্টা করে যে সে ভূত নয়, সে মানুষ, কিন্তু ওই পুত্রটি ছাড়া আর কেউ বিশ্বাস করতে চায় না যে কাদম্বিনী সত্যি সত্যি মানুষ, সে ভূত নয়। কাদম্বিনী বাধ্য হয়ে নিজের কপালে ফাটিয়ে সেখান থেকে রক্তপাত করে এবং তারপরেও কেউ বিশ্বাস করে না যে সে মানুষ নয়, সে ভূত। সবাই এটাই বিশ্বাস করে সে মানুষ নয়, সে ভূত। কিন্তু সমাজে এমনভাবেই তাকে কোণঠাসা করে দেওয়া হয় যে সে শেষমেশ নিজেও ভাবে যে সে হয়তো সত্যি সত্যি মানুষ নয়, সে ভূত এবং সে আবারও মরতে বাধ্য হয়। সমাজ তাকে বাধ্য করে মরতে। হয়তো কাদম্বিনীকে তারা বিশ্বাস করলে কাদম্বিনী আবারও নতুনভাবে জীবনে বাঁচতে পারত, কিন্তু সমাজ তাকে এমনভাবেই কোণঠাসা করে দেয় মৃত বলে যে সে জীবিত আর মৃতর মাঝখানে পড়ে যায়, অর্থাৎ সে বুঝতে পারে না যে সে জীবিত না সে মৃত। তাই জন্য তাকে মরতে বাধ্য হয়। আজও হয়তো আমাদের সমাজে এরকম কিছু কিছু ঘটনা ঘটে, কিছু কিছু মানুষকে এইভাবে এমনভাবে কোণঠাসা করা হয় সমাজে যে তাকে মরতে বাধ্য করা হয়, সে হয়তো মরে যায়। কিন্তু কবি এই গল্পের মাধ্যমে এটা জানালেন যে কাদম্বিনী সত্যি সত্যি মারা গেছিল, কিন্তু সমাজে এরকম পরিস্থিতি এলে তার সঙ্গে রুখে দাঁড়ানো উচিত, মরা উচিত না। কারণ সমাজে মানুষদের বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য কটু কথা থেকে প্রতিবাদের মাধ্যমেই মানুষ বেরিয়ে আসতে পারে। এই শিক্ষাটাও হয়তো আমরা এই গল্প থেকে পেলাম। তাই আমার আশা যারা যারা জীবিত মৃত গল্পটা পড়োনি তারা প্রত্যেকেই গল্পটা পড়ে নেবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে যে গল্পটা পড়ে কেমন লাগলো। আজ আমার ভিডিও এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, লাইক আর কমেন্ট করে দিও।
পরবর্তী ভিডিওতে আমার সাথে আবার তোমাদের দেখা হবে নতুন একটা আলোচনা নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।